আসসালামু আলাইকুম। প্রকৃতি প্রত্যয় পর্ব 4 এ আলোচনায় স্বাগত জানাচ্ছি। এসএসসি প্রস্তুতি চলছে এবং আজকে আমরা যে প্রথমে শুরু করব আল প্রত্যয় দিয়ে। আল প্রত্যয় যখন আমরা ব্যবহার করছি তার পূর্বে আমরা একটি শব্দ লিখছি, সেটি হচ্ছে ঘাট যোগ আল। এবারে আমরা সাধিত শব্দটি পাচ্ছি ঘাটাল। তাহলে ঘাটাল এটি কেন তদ্ধিত প্রত্যয় হবে সেটি আমরা দেখব। যে ঘাট বলতে আমরা কি বুঝতে পারি, খুব সহজে কিন্তু বোঝা যাচ্ছে যে পুকুর বা নদীর ঘাট যে তীর, সেখানে কিন্তু নামার জন্য আলাদা করে একটি জায়গা যখন তৈরি করা হয় সেটি হচ্ছে ঘাট, আমরা জানি। কিন্তু ঘাটাল শব্দটি কি বোঝাচ্ছে, যে ধরুন এটি হচ্ছে একটি রাস্তা, তাহলে এই রাস্তার মধ্যে দেখা যাচ্ছে যে এরকম কিন্তু দাগ দেওয়া থাকে, খুব সুন্দর করে দাগ দেওয়া থাকে। ফলে এই রাস্তা দিয়ে যখন গাড়ি যায়, তো আমরা অনেক ক্ষেত্রে বুঝতে পারি যে কিছু দূর যাওয়ার পরে দেখা যাচ্ছে যে একটা ব্রিজ এরকম যদি আসে, তো এরকম যদি একটা ব্রিজ আসে, সেই ব্রিজটি আবার কিন্তু এখানে অনেক সময় আমরা এরকম দেখে থাকি যে এখানে পার হচ্ছে গাড়ি, এরকম পার হচ্ছে। কোন দিক দিয়ে পার হয়? এটি রাস্তা। তো ফলে এই রাস্তা যখন এখানে উঠছে, আবার এদিক দিয়ে যখন নামছে, তখন আমরা কি পাচ্ছি, যে অনেক ক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে এরকম যখন রাস্তা তৈরি করা হয়, তার এরকম কিন্তু ব্রিজের পাশে ওঠার জন্য এরকম কিন্তু দিয়ে দেওয়া হয়, যে গাড়ি যেন খাদে পড়ে না যায়। তখন এরকম কিন্তু একটা ঠিকার মতো দিয়ে দেওয়া হয়। ঠিক এরকম ভাবে এদিক দিয়ে যখন গাড়ি উঠে, তখন এরকম ঠিকা দেওয়া থাকে, এরকম গোল গোল থাকে, যেন গাড়ি যদি পথ হারিয়ে ফেলে তখন এদিক দিয়ে নেমে যায়। তাহলে এই যে জিনিসটা আমরা দেখছি, যে এটি যদি একটা ব্রিজ হয়, তার এদিক দিয়ে যখন আবার উঠে গাড়িগুলো, তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পানি নেমে যাওয়ার জন্য একটা রাস্তা এরকম থাকে। ধরা যাক এটি যদি কোনো খাল থাকে, এরকম খাল থাকে, তাহলে আবার দেখা যাচ্ছে যে এই পাশেও কিন্তু এরকম এরকম পানি নেমে যাওয়ার একটা রাস্তা করে দেওয়া হয়। তো দেখা যাচ্ছে যে এই যে অংশটুকু, এখানে যদি কোনো ব্রিজ থাকে, আমরা এখানে খেয়াল করছি এটি একটি ব্রিজ। ফলে ব্রিজে যখন উঠে, এটা জায়গাটা উঁচু থাকে এবং এটা নিচু থাকে, এবং পানি যে রাস্তায় এরকম জমে, তো দেখা যাচ্ছে যে সেগুলো যেন নিচে নেমে যেতে পারে, তার জন্য একটি ব্যবস্থা করে দেওয়া হয়। তাহলে ঘাটাল বলতে বোঝাচ্ছে যে এরকম একটা সরু পথ, যেটা দেখা যাচ্ছে যে দিক দিয়ে কিন্তু পানি নেমে যায়, অর্থাৎ ঘাট থেকে ঘাটাল। তো ঘাটাল বলছি যে জল নামার স্থান, এটিকে আমরা বলবো যে জল 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 নামার স্থান। ফলে ঘাট থেকে ঘাটাল, এই যে ঘাট একটি শব্দ, ফলে এটি আমরা বলছি তদ্ধিত প্রত্যয়। প্রত্যয়ের চতুর্থ পর্ব আমরা আলোচনা করছি। আর মাত যুগ আল মাতাল, সেটি আমরা বলছি যে কৃত প্রত্যয়। মাত যুগ আল, তাহলে মাত যুগ আল মাতাল, এটি হচ্ছে শব্দটি গঠিত হচ্ছে মাতাল, এবং এটি কি হবে? কৃত প্রত্যয়। কারণ যখন আমরা মাত এটি খেয়াল করছি, তখন কিন্তু আমরা এখানে কিন্তু সুনির্দিষ্ট কোনো একটি
অর্থ পাচ্ছি না। দেখুন এখানে থেমে যেতে হচ্ছে, অর্থাৎ এটিকে বিশ্লেষণ করা সম্ভব হচ্ছে না। ফলে আল যখন আমরা পাচ্ছি সেটি দুটি এখানে প্রকৃত প্রত্যয়ের উদাহরণ দেওয়া রয়েছে। একটি হচ্ছে ঘাটাল, আরেকটি হচ্ছে মাতাল। এরপর আরেকটি উপসর্গ আমরা প্রত্যয় দেখব, সেটি হচ্ছে আলো। যখন আলো উপসর্গ প্রত্যয় দেখছি, তো এটি কিভাবে যুক্ত হচ্ছে, যেমন যমক যুগ আলো, যমক যুগ আলো। তাহলে আমরা বলছি যে জমকালো, জমকালো এটি কিভাবে, এই যে কয়ের সাথে স্বরে আ মিলে কি হচ্ছে, এই যে কা হচ্ছে, আর এটি জমকালো। ফলে এটি অবশ্যই তদ্ধিত প্রত্যয়ের মধ্যে, তদ্ধিত তদ্ধিত প্রত্যয়ের মধ্যে পড়ে। আবার যখন বলছি যে যোগ রস যুগ আলো, রসালো, তাই না? এই যে রসালো মিষ্টি, তাহলে এটি বোঝা যাচ্ছে যে বিশেষণ গঠন করছে, যে রসালো মিষ্টি নিয়ে আসবে। কাউকে যখন অনুরোধ করা হচ্ছে তুমি গিয়ে রসালো মিষ্টি নিয়ে আসো, তাহলে রস যুগ আলো, রস এই যে নাম শব্দ হওয়ার কারণে এটিকে আমরা বলছি যে এটি হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এরপর আমরা পাচ্ছি ই প্রত্যয়। ই প্রত্যয়ে যখন আমরা বলছি তখন যেমন চাষ, চাষ যোগ ই, চাষ যোগ ই, তাহলে এটি পাচ্ছি চাষি। দেখুন চাষ এটি কি বোঝাচ্ছে, যে চাষ করা, তাই না? এটি ভার্ব। তাহলে চাষ এর সাথে এটি নাউন হয়ে যাচ্ছে, যখন ই প্রত্যয় যুক্ত হচ্ছে সেটি নাউন হয়ে যাচ্ছে। ফলে এখানে চাষ শব্দটি কিন্তু সুনির্দিষ্ট অর্থ রয়েছে, ফলে এটি কি হবে, তদ্ধিত প্রত্যয়ের মধ্যে পড়বে। এরপর আমরা পাচ্ছি ভাজ যুগ ই, তাহলে ভাজ, ভাজ যুগ এখানে ই প্রত্যয়, আমরা এখানে লিখব ভাজ যোগ ই, এটি হচ্ছে ভাজি। দেখুন এখানে কিন্তু হসন্ত ছিল, এই যে হসন্ত, এটি ই রস্বই এর সাথে যুক্ত হচ্ছে, ফলে এখানে আমরা পাচ্ছি ভাজি। এটি আবার কৃত প্রত্যয়, কারণ কৃত প্রত্যয় দেখুন ভাজ, দেখুন এই শব্দটা আর এই শব্দটা, চাষ যখন বলছি তখন তার একটি সুনির্দিষ্ট অর্থ আমরা বুঝতে পারছি, জেনে থাকতে পারছি, কিন্তু যখন ভাজ বলছি সেটি কিন্তু আমরা বুঝতে পারছি না বা জেনে উঠতে পারছি না যে সেটি আসলে সুনির্দিষ্ট কোনো অর্থকে প্রকাশ করছে কিনা। অর্থাৎ দেখা যাচ্ছে যে এটিকে বিশ্লেষণ করা সম্ভব হচ্ছে না, কিন্তু এটিকে কিন্তু বিশ্লেষণ করা সম্ভব, বা এটি কিন্তু যে সুনির্দিষ্ট একটি অর্থ রয়েছে। তারপর আমরা যদি ইক প্রত্যয় দেখি, যে ইক, এখানে হচ্ছে দিন যোগ ইক, দিন যোগ ইক, তাহলে এটি হচ্ছে দৈনিক, দৈনিক। এবার দেখুন এটি তদ্ধিত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, কিন্তু কিভাবে তদ্ধিত হলো, যে আমরা জানি যে গুণ এবং বৃদ্ধি রয়েছে, গুণ আর বৃদ্ধি। গুণ কিভাবে হচ্ছে, যখন হ্রস্বই বা দীর্ঘই থাকছে কোন এই যে প্রকৃতিতে, তখন সেটি আমরা খেয়াল করছি যে এখানে বৃদ্ধি, এ থাকলে গুণ, ওই থাকলে বৃদ্ধি। ফলে এটিকে যদি আমরা ভাগ করি তাহলে দ হসন্ত যোগ রস্বই, এটি হচ্ছে দি, এখানে হলো কি দই, তাহলে রস্বই ছিল আর এখানে ওই হলো, ফলে এই যে রস্বই আর এখানে ওই, এটি কি বোঝাচ্ছে, যে এখানে বৃদ্ধি ঘটেছে,
বৃদ্ধি ঘটে, এই যে দৈনিক শব্দটি গঠিত হয়েছে। ফলে দিন যেহেতু একটি সুনির্দিষ্ট বা স্পেসিফিক অর্থকে প্রকাশ করছে, ফলে এটিকে আমরা বলছি যে এটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ। এই নিয়মগুলো যদি আমরা ধরতে না পারি, তখন কিন্তু আমাদের এটি বুঝতে সমস্যা হবে এবং তখন না বুঝে মুখস্থ করতে হবে। তো না বুঝে মুখস্থ এড়ানোর জন্যই কিন্তু আমরা এভাবে বুঝে পড়ার চেষ্টা করছি, যেন আমরা বুঝতে পারি যে এখানে কি করতে হবে। তাহলে গুণ এবং বৃদ্ধি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আরেকটি আমরা দেখছি যে চারিত্রিক, হ্যাঁ, চারিত্রিক, চরিত্র, চরিত্র যোগ ইক, তাহলে হলো চারিত্রিক। এবারে দেখুন এখানে কি রয়েছে, চ কে ভাঙলে হবে চ হসন্ত যোগ স্বরে অ। তাহলে চ হসন্ত, এখানে এখানে কি হয়েছে, চ হসন্ত যোগ স্বরে আ। প্রশ্ন হচ্ছে এই যে চ এর সাথে যে স্বরে অ রয়েছে, যখন আমরা এখানে কি পাচ্ছি, স্বরে অ পাচ্ছি, তাহলে এই স্বরে অ কিন্তু এখানে হবে না, গুণ হয় না। যখন স্বরে আ হয় তখন সেটি বৃদ্ধি হয়ে যাচ্ছে। ফলে এখানে চ থেকে এখানে কি হচ্ছে, চা, এটিকে আমরা বলছি বৃদ্ধি। এটি কি হলো, বৃদ্ধির কারণে হলো। ফলে এবার এখানে কিন্তু এই রি ঠিক আছে, এখানে রি ঠিক আছে। এরপর ত্রিক, তাহলে এই ত্র আর এই রস্বই এখানে ত্রিক, তারপর বাকিটা ক রয়েছে। ফলে চ থেকে চা, এই চ থেকে যখন চা হচ্ছে সেটি বৃদ্ধির কারণে হচ্ছে। অর্থাৎ প্রকৃতির মধ্যে যদি রস্বই থাকে অথবা দীর্ঘই থাকে, সেটি পরিবর্তন হয়ে যদি এ হয় তাহলে গুণ, ওই হলে বৃদ্ধি। আবার যদি স্বরে অ থাকে, সেটি যখন স্বরে আ হয়ে যাবে সেটিও বৃদ্ধি। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চ হসন্ত এর সাথে স্বরে অ রয়েছে, অর্থাৎ চ কে বিশ্লেষণ করলে এখানে দুটি অংশ পাওয়া যায়, একটি হচ্ছে চ হসন্ত, আরেকটি হচ্ছে স্বরে অ। ফলে এই অ যখন আ হয়ে যাচ্ছে সেটিকে আমরা বলছি বৃদ্ধি। ফলে চরিত্র শব্দটি যখন আমরা বলছি সেটি বোঝাচ্ছে যে এটি হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এরপর আমরা ইয়া প্রত্যয় দিয়ে দেখব যে ইয়া প্রত্যয় আমরা এটা রেখে দিব, কারণ এটা বারবার প্রয়োজন পড়ে এই অংশটুকু। এর আগে আমরা ডিটেলস সেটি দেখিয়েছি পর্ব 1, 2, 3-এ। এক্ষেত্রে আমরা দেখি যে ইয়া, জাল যুগ ইয়া, ইয়া প্রত্যয় যদি যুক্ত করি কি হচ্ছে, জাল যুগ ইয়া, জালিয়া, জালিয়া থেকে হয়ে যাচ্ছে জেলে। এবং এটি কিভাবে হলো আমরা দেখব। এটি হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এখানে ধ্বনি পরিবর্তন ঘটেছে। ধ্বনি পরিবর্তন বলে একটা বিষয় রয়েছে। ধ্বনি পরিবর্তনের একটি ক্যাটাগরি আছে অভিশ্রুতি। অভিশ্রুতি, অভিশ্রুতি বলছে যে বিপর্যস্ত, অপিনিহিতির ফলে। অপিনিহিতি হচ্ছে যেমন সত্যি, সত্যি, দেখুন এখানে কিন্তু রস্বই রয়েছে শেষে, তাহলে এটি থেকে যখন সৈত্য হবে, সৈত্য, এই যে সে রস্বই পরে রয়েছে, এটি মাঝখানে চলে আসলো, অর্থাৎ পরে যে স্বরধ্বনি রয়েছে সেটি যদি আগে চলে আসে, বা রস্ব, যেমন সাধু, সাধু, এই সাধু রস্ব পরে রয়েছে, এটি হবে সাউদ, এটি আগে চলে আসছে। তো রস্বই বা রস্ব যদি পরে থেকে আগে চলে আসে, অর্থাৎ সে থাকবে। ধরা যাক একটা বেঞ্চের 3 নাম্বার পজিশনে বসেছে, সে 3 নাম্বার বেঞ্চে বসেছে একটা ক্লাসে। 3 নাম্বার বেঞ্চ থেকে সে 2 নাম্বার বেঞ্চে চলে আসবে, সেটি হচ্ছে
অপিনিহিতি। তাহলে অপিনিহিতি ফলে বা বিপর্যস্ত স্বরধ্বনি, অর্থাৎ জালিয়া থেকে এখানে যদি আমরা বলি জাইলিয়া, জালযুগ জালিয়া, তারপরে হচ্ছে জাইলিয়া, জাইলিয়া অর্থাৎ বিপর্যস্ত স্বরধ্বনি, এটা অথবা এটা। তাহলে একটা স্বরধ্বনি যদি এখানে বিপর্যস্ত হয়ে যায় এবং সেটা যদি পূর্ববর্তী যে তার স্বর আছে সেটির সাথে মিলে যায়, তখন অভিশ্রুতি হয়। ফলে আমাদের এটি, এখানে আমরা ডিটেলসে যাচ্ছি না, কারণ এটি কলেজে ধ্বনি পরিবর্তন বিষয়টি আছে কলেজের সিলেবাসে। এখানে আমরা জানবো যে এখানে অভিশ্রুতি ঘটেছে, একটা ধ্বনি পরিবর্তন। অভিশ্রুতি হচ্ছে এক ধরনের ধ্বনি পরিবর্তন। তারপরে এখানে জালিয়া থেকে জেলে হয়েছে। তাহলে জাল যখন আমরা এখানে বলছি, তাহলে এই জাল হচ্ছে এই তদ্ধিত প্রত্যয়কে নির্দেশ করছে। দেখুন, জাল শব্দটা বললে আমরা কি বুঝি, যে কোনো কিছু যা দিয়ে কোনো কিছু ধরা হয় সেটি হচ্ছে জাল। যেমন মাছ ধরার জাল, তারপর কোনো কিছু আটকানোর জন্য জাল তৈরি করা হয়, এরকম। ফলে আমরা এখানে পাচ্ছি জাল যুগ ইয়া, তারপরে হচ্ছে গা যুগ ইয়া, গাইয়া, গাইয়ে। তাহলে গা যুগ ইয়া, গাইয়া বা গাইয়ে। তাহলে এটি কিন্তু এটির মতো কিন্তু সুনির্দিষ্ট যে অর্থ সেটিকে কিন্তু ইন্ডিকেট করছে না। ফলে এটি হবে যে কৃত প্রত্যয়, কৃত প্রত্যয়। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা দেখব যে ইল প্রত্যয়, ইল। তাহলে ইল প্রত্যয় কি বলছে? পঙ্ক যুগ ইল, এটি হচ্ছে পঙ্কিল। পঙ্ক মানে কি? পঙ্ক মানে হচ্ছে কাদা। তাহলে পঙ্কিল, পঙ্ক, এটি কি বুঝাচ্ছে? যে তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ। তদ্ধিত প্রত্যয়, পঙ্ক মানে কাদা। তাহলে পঙ্কিল মানে কর্দমাক্ত। এরপর সল যোগ ইল, এটি হচ্ছে সলিল। তাহলে সল, এটি হচ্ছে কৃত। দেখুন, সলিল যখন বলছি, যেমন সলিল সমাধি, সলিল সমাধি অর্থাৎ পানিতে ডুবে মারা যাওয়া, সেটি হচ্ছে সলিল সমাধি। ফলে ইল প্রত্যয় আমরা এখানে পাচ্ছি। এরপরে আমরা পাচ্ছি ইষ্ণু প্রত্যয়, চল যুগ ইষ্ণু, সহ যুগ ইষ্ণু। চল যুগ ইষ্ণু, চল ইষ্ণু। তারপর আরেকটি আমরা পাচ্ছি যে সহযোগ ইষ্ণু। সহিষ্ণু, এই দুটি কিন্তু এখানে কৃত প্রত্যয়। দেখুন, চল, চল এটি ক্রিয়ামূল, আবার এটিও কিন্তু দেখাচ্ছে যে মূল অংশকে নির্দেশ করছে। এখানে কিন্তু আর বিশ্লেষণ করা সম্ভব না। ফলে চল যুগ ইষ্ণু, চলিষ্ণু, এটি আমরা পেয়ে যাচ্ছি যে কৃত প্রত্যয়ের উদাহরণ। তারপর হচ্ছে দীর্ঘ ই, এখানে ই প্রত্যয়, এখানে ইন থেকে ই হয়েছে। আমরা এখানে দেখব যে প্রাণ যুগ ই, প্রাণ যুগ ই। তাহলে এখানে কি পাচ্ছি? আমরা পাচ্ছি যে এটি হচ্ছে প্রাণী। ফলে এটি কিন্তু কি বুঝেছে? এটি তদ্ধিত হবে, তদ্ধিত প্রত্যয় হবে। কারণ কি, দেখুন প্রাণ শব্দটি, আর এখানে কি ছিল? চল। তো বোঝাই যাচ্ছে যে এটি তদ্ধিত প্রত্যয় হবে। এটি এখানে নাম শব্দকে বোঝানো হচ্ছে। এরপর স্থা যুগ ই, স্থায়ী, স্থা যুগ ই। ফলে এখানে পাচ্ছি স্থা যুগ
ই স্থায়ী। তাহলে এটি কি বোঝাচ্ছে? এটি কৃত প্রত্যয়কে বোঝাচ্ছে। এরপর আমরা পাচ্ছি যে ইন। ইন ইন যখন আমরা বলছি তখন আমরা কি পাচ্ছি? গ্রাম যুগ ইন। গ্রাম যুগ ইন, ফলে গ্রামীণ। যেহেতু গ্রাম, তাই এটি হচ্ছে তদ্ধিত। এরপর আমরা পাচ্ছি যে সর্বজন যুগ ইন। সর্বজন যুগ ইন, সর্বজনীন, অর্থাৎ সবার জন্য যেটি প্রযোজ্য। তাহলে এটি হচ্ছে তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ। দেখুন কোথায় সর্বজন, এখানে সর্বজন, আর এখানে হচ্ছে প্রাণ, এগুলো সবগুলো হচ্ছে তদ্ধিত, কিন্তু চল, স এগুলো কিন্তু কৃত। এই অংশটুকু দেখলেই বোঝা যাচ্ছে যে এটি কৃত প্রত্যয় হবে নাকি তদ্ধিত প্রত্যয় হবে। এরপর আছি আমরা ইয় প্রত্যয়। ইয় প্রত্যয় আমরা দেখব। ইয়, তাহলে রাষ্ট্র যোগ ইয়, রাষ্ট্রীয়। ফলে এটি কি দাঁড়াচ্ছে? যে এটি তদ্ধিত প্রত্যয় দাঁড়াচ্ছে। দেখুন রাষ্ট্র, স্টেট, রাষ্ট্রীয়, রাষ্ট্রীয় অনুষ্ঠান, স্টেট বলতে রাষ্ট্রকে বোঝানো হচ্ছে। ফলে যখন রাষ্ট্র বা দেশকে বোঝানো হচ্ছে সেটি কিন্তু অবশ্যই তদ্ধিত প্রত্যয় হবে, কারণ এখানে আমরা কি বুঝতে পারছি যে সেটি কিন্তু একটি দেশকে বোঝাচ্ছে, ওরা একটি নাম শব্দকে এখানে বোঝাচ্ছে। এরপর হচ্ছে মিশর যুগ ইয়। আচ্ছা, মিশর, মিশর তো একটি দেশের নাম। মিশর যুগ ইয়, ফলে এখানে আমরা পাচ্ছি মিশরীয়। তাহলে মিশর যুগ ইয়, মিশরীয়, এটি অবশ্যই তদ্ধিত প্রত্যয়ের মধ্যে পড়বে। এরপর আমরা অন্য আরেকটি উদাহরণে যাব। রসৌ, উ প্রত্যয়, তাহলে ঢাল যুগ উ, ঢালু। ঢালু বা নিচু। কি বোঝাচ্ছে? যে এই যে ধরুন যে এরকম ঢালু, তাহলে এটা যদি একটা রাস্তা হয় তাহলে ঢালু রাস্তা। এই যে নিচু, ঢালু মানে কি? নিচু। ফলে এটি অবশ্যই তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ হবে। এরপর আমরা আরো পাচ্ছি যে ঝাড়, ঝাড় যুগ উ, ঝাড়ু, ঝাড়, তাহলে পাচ্ছি যে ঝাড় যুগ উ, তাহলে ঝাড়ু। ঝাড়ু শব্দ দেখে কিন্তু বলা যাবে না কৃত না তদ্ধিত প্রত্যয়, বলতে হবে কোনটা, যে তার ক্রিয়া মূলটা কোথায় রয়েছে। দেখুন এখানে হচ্ছে ঝাড় আর এখানে ঢাল, দুইটা দুই রকমের বিষয়। ফলে যেটা স্পেসিফিক বা সুনির্দিষ্ট অর্থ রয়েছে সেই অর্থটা যদি আমরা খেয়াল করি তখন সেটি কিন্তু আমাদেরকে বলে দিবে এটি কৃত প্রত্যয় নাকি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ। তারপর আমরা যদি বলি যে ভাবযুগ উক, উক প্রত্যয়। উক প্রত্যয়ের ক্ষেত্রে আমরা দেখব কি এখানে কি রয়েছে। এখানে যদি বলি ভাব যুগ উক, তাহলে হবে ভাবুক। তারপর আমরা এখানে আরো পাবো পেট যুগ উক,
পেট যুগ উক, পেটুক। তারপর আরো রয়েছে মিশ যুগ উক, মিশ যুগ উক, তাহলে এটা হচ্ছে মিশুক। খেয়াল করতে হবে যে এখানে কোথা থেকে আসলো, এই যে তালব্য শ এর সাথে যখন হ্রস্ব যুক্ত হচ্ছে তখন এখানে যুক্ত বর্ণ গঠন করছে, ফলে মিশুক। এখন এর মধ্যে এই যে ভাব এবং পেট, তাহলে ভাবুক হচ্ছে তদ্ধিত, এটি হচ্ছে তদ্ধিত প্রত্যয়, আর এটি হচ্ছে কৃত প্রত্যয়। দেখুন এখানে বোঝা যাচ্ছে পেট ভাব, তো এই শব্দ আর এর সাথে যখন এই মিশ আমরা যদি কম্পেয়ার করি তখন কিন্তু খুব সহজে সেটি বোঝা যাচ্ছে যে যে কোনটি দ্বারা সুনির্দিষ্ট অর্থ বোঝা যাচ্ছে। তাহলে ভাব এবং পেট দ্বারা কিন্তু সেই সুনির্দিষ্ট অর্থ বোঝানো হচ্ছে, ফলে এখানে স্পষ্ট যে এটি কৃত প্রত্যয়ের উদাহরণ, আর পেট উক বা ভাবুক সেটি হচ্ছে তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ। তারপর উর, উর প্রত্যয় যখন আমরা বলছি যে গড় যুগ উর, গরুর, গড় যুগ উর, গরুর। দেখুন এটি কিন্তু বোঝাচ্ছে যে গরুর হচ্ছে কি বোঝাচ্ছে, এটি একটা বাহন, বাহনকে বোঝাচ্ছে হচ্ছে। পৌরাণিক যে এক ধরনের পাখি, অর্থাৎ পৌরাণিক পাখি যা যেটি বহন করে নিয়ে যায়, তাহলে সেটি হচ্ছে বাহন। গরুর বলতে বাহনকে বোঝানো হচ্ছে, ফলে এই অংশটুকু দেখলে আমরা বুঝতে পারছি যে এটি হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এরপর একটি উদাহরণ রয়েছে যে লেজ যুগ উর, লেজুর, লেজ যুগ উর, তাহলে সেটি হচ্ছে লেজুর, লেজুর বৃত্তি। লেজুর বৃত্তি মানে যে পিছে পিছে থাকে, এটি তদ্ধিত প্রত্যয়। মানে অনেকে আছে চামচা টাইপের মানুষ, যে অন্যের অন্যের পিছনে থেকে অন্যের সাথে চলে সে যা বলে তাই শুনে, এবং এগুলো করে নিজের আসলে যে স্বার্থ বা কাজ সেটি হাসিল করে থাকে। ফলে লেজুর বৃত্তি বলে অর্থ একটা বিষয় রয়েছে। লেজুর বৃত্তি বলতে বোঝাচ্ছে যে অন্যের তোষামোদী বা ফ্ল্যাটারি করে তার যে স্বার্থ উদ্ধার করে, বা সেটাই যার পেশা, সেটি হচ্ছে লেজুর বৃত্তি। ফলে লেজ যুগ ওর যখন বলছি, তাহলে এই লেজ শব্দটি আমাদের বলে দিচ্ছে যে এটি একটি নাম শব্দ, এবং এর সাথে কিন্তু ওর প্রত্যয় যুক্ত হয়ে লেজুর শব্দটি গঠন করছে, এবং এখানে যথারীতি এটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ হবে। তারপর আমরা যদি উয়া প্রত্যয় ধরি, যে উয়া, উয়া, তাহলে মাছ, মাছ যুগ উয়া, মাছুয়া, মাছুয়া, এটি কিন্তু তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ। দেখুন এই যে এখানে মাছ শব্দটি রয়েছে। এরপর আমরা দেখব যে লাগ যুগ উয়া, লাগ, তাহলে লাগ ধাতু, লাগ যুগ উয়া, ফলে এখানে আমরা পাচ্ছি লাগোয়া। লাগোয়া শব্দটি কিভাবে গঠিত হলো খেয়াল করব, যে এখানে কিন্তু একটা স্টেপ আছে, যে লা গু আ। দেখুন এখানে কিন্তু রস্যও রয়েছে। এই রস্যও যখন এখানে ওকার হলো, আমরা কি পড়েছিলাম যে রস্যও বা দীর্ঘ যদি উ হয় সেটি হচ্ছে গুণ, ও হলে এটি হচ্ছে গুণ, আর ও হলে সেটি হচ্ছে বৃদ্ধি। ফলে লাগ যুগ ওয়া, লাগ, তাহলে লাগ ধাতু, এটিকে আমরা বোঝাই যাচ্ছে যে কোথায় মাছ আর কোথায় লাগ, তাহলে মাছ আর লাগ। ফলে মাছুয়া আর লাগোয়া দুই রকম শব্দ। ফলে এখানে মূল
যে মাছ শব্দ সেটি বলে দিচ্ছে এটি হচ্ছে তদ্ধিত প্রত্যয়, আর লাগোয়া এটি হচ্ছে কৃত প্রত্যয়। কৃত প্রত্যয় আশা করি আমরা ধরতে পারছি। এরপর যদি আমরা বলি ওয়ালা, ওয়ালা প্রত্যয়, সেটিকে আমরা কি বলবো দেখে নিই। ওয়ালা এটি অনেক ব্যবহার হয়। তাহলে এখানে যদি আমরা বলি বাড়ি যোগ ওয়ালা, বাড়ি যোগ ওয়ালা, বাড়ি ওয়ালা, এটি হবে তদ্ধিত প্রত্যয়। আর তারপর যদি বলি গাড়ি, গাড়ি যোগ ওয়ালা, তাহলে গাড়িওয়ালা তদ্ধিত প্রত্যয়। তারপর আমি যদি বলি রিক্সা যোগ ওয়ালা, রিক্সাওয়ালা। তারপর আরো অনেক কিছু বলা যেতে পারে। তার মানে ওয়ালা প্রত্যয় মালিকানাকে নির্দেশ করে, তাই না, বা পেশাকে নির্দেশ করছে। তাহলে এর সাথে আমরা যখন পাচ্ছি রিক্সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, এই সব কিছু দেখুন যে এখানে কি রয়েছে, এখানে কিন্তু আহ, একটি নাম শব্দ রয়েছে, ফলে এটি কিন্তু এখানে তদ্ধিত প্রত্যয়ের উদাহরণকে নির্দেশ করবে। এরপর আমরা পাচ্ছি ক, ফলক, ফলা যোগ ক, এখানে আমরা পাচ্ছি ক। তাহলে ফলা যোগ ক, এখানে হচ্ছে ফলক। খেয়াল করতে হবে যে এখানে কোন একটা এখানে স্বর যেটি রয়েছে, স্বর, এই স্বর কিন্তু লোপ পেয়েছে। ফলা যোগ ক, ফলাক, ফলাক থেকে ফলক। তাহলে এটিকে যদি আমরা বলি ফলাক, ফলাক থেকে ফলক, তার মানে এখানে ল হসন্ত যুগ স্বরে আ ছিল, আর এটি সেটা এখানে নাই, অর্থাৎ স্বরে আ বাদ হয়ে এখানে গিয়েছে, ফলে এই ফলক শব্দটি গঠিত হয়েছে। এবং এক্ষেত্রে আমরা বলছি যে ফলা সেটি হচ্ছে তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ। আর আরেকটি আমরা দেখবো যে চর যুগ অক, চর, চর তো দেখাই যাচ্ছে যে এখানে থেমে যেতে হচ্ছে, চর যুগ ক, তাহলে আমরা এখানে পাচ্ছি যে চড়ক, চড়ক, ফলে এটি কিন্তু আবার কৃত প্রত্যয়ের উদাহরণ। তাহলে এইভাবে কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু আমরা প্রকৃতি প্রত্যয়জাত যে শব্দ, সাধিত শব্দ, সেটাকে কিন্তু আমরা গঠন করতে পারছি। তারপর আর যদি বলি বাজিকর, তাহলে বাজি যোগ কর, কর যদি যুক্ত করি কর প্রত্যয়, তাহলে আমরা পাচ্ছি যে কর। তাহলে কর প্রত্যয় এখানে সরাসরি লিখি যে বাজি, বাজি কর, তাহলে বাজি যোগ, বাজি যোগ কর, তাহলে এখানে আমরা পাচ্ছি বাজি কর, এটি হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আবার একই ভাবে কারি, কারি যোগ কর, কারি যোগ কর, সেটি হচ্ছে কারি কর। তাহলে কারি যোগ কর যখন আমরা বলছি, তাহলে কর প্রত্যয়ে আমরা পাচ্ছি কারিকর। তারপর খানা, খানা, দেখুন খুব সহজেই এখানে বলা যায় ছাপা যোগ খানা, ছাপাখানা, প্রেস আর কি, প্রেসে বিভিন্ন পোস্টার বা ব্যানার, পোস্টার, লিফলেট, এগুলো, বই,
তার ম্যাগাজিন এই সবকিছু ছাপা হয়, তাহলে ছাপাখানা যে জায়গায় কোনো কিছু ছাপা হয় সেটি হচ্ছে ছাপাখানা। দেখুন এই যে ছাপা শব্দটির দিকে খেয়াল করলেই বোঝা যাবে যে এটি হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তারপর আরো বলতে পারি যে ডাক্তারখানা, ডাক্তারখানা, ডাক্তার যোগ খানা, ফলে এটি হচ্ছে ডাক্তার খানা। খুব সহজেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটিও তদ্ধিত প্রত্যয়, কারণ ডাক্তার শব্দটির দিকে খেয়াল করলে সেটি কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। তারপর ডা ডা প্রত্যয়, ডা ডা প্রত্যয় যদি বলি যে গাছ যোগ ডা, গাছডা, গাছডা, ফলে গাছ শব্দটা বলছে এটি হচ্ছে তদ্ধিত প্রত্যয়। চাম যোগ ডা, তারপর চাম যোগ ডা, তাহলে এটি হচ্ছে চাম ডা। তাহলে এটিও কি বোঝাচ্ছে যে যখন আমরা বলছি চাম, চাম যুগটা, তখন তদ্ধিত প্রত্যয়, কারণ এর সুনির্দিষ্ট অর্থ রয়েছে, কিন্তু এখানে কিন্তু কোনো হসন্ত নেই, এটি কিন্তু খেয়াল করতে হবে। তো হসন্ত থাকলে মনে হতো যে এটি কিন্তু যে ক্রিয়ার যে মূল বা ধাতু সেটিকে কিন্তু বুঝাচ্ছে, কিন্তু যখন আমরা এরকম লিখছি দেখা যাচ্ছে যে তার মানে বুঝতেই পারছি যে এর একটি সুনির্দিষ্ট অর্থ রয়েছে। তারপর আমরা আরো দেখতে পারি যে মুচযুক্ত, মুক্ত, এটি একটু খেয়াল করতে হবে। ত প্রত্যয়, মুচ যুক্ত সমান সমান মুক্ত, অর্থাৎ ত থাকলে কি হবে আমরা বলে দিব এটি হচ্ছে কৃত প্রত্যয়। কৃত প্রত্যয় ত থাকলে ক আর ত যুক্ত বর্ণ হবে, তারপর গে যুক্ত, জ্ঞাত, তাহলে আমরা এখানে পাচ্ছি কৃত প্রত্যয়। খেয়াল করতে হবে মুচ যুক্ত মুক্ত, তাহলে এর মধ্যে রয়েছে ক হসন্ত যুক্ত, ত থাকলে অনেক সময় এরকম ক ত, ক আর ত যুক্ত বর্ণ হিসেবে থাকবে, অর্থাৎ ক আর ত যুক্ত থাকলে সেটি একটা লোপ পাবে। ঠিক আছে, এটি এখানে ক লোপ পাবে, এই যে ক অংশটুকু অনেক সময় ক লোপ পায়, যেমন মুচ যুক্তি, মুচ যুক এরকম তি, এটি হচ্ছে মুক্তি, এরকম থাকে। তাহলে এই বিষয়টি সামনে আসবে যে কখন আসলে ক এবং ত থাকে, আমরা খেয়াল করব যে মুক্ত, তাহলে মুক্ত যখন আমরা বলবো সেই এখানে আমরা কয়ের জায়গায় এখানে আনবো মুচ, চ, চ হসন্ত আনবো, এবং বাকি যে ত সেটি আমরা এখানে বসিয়ে দিলেই সেটি হয়ে যাবে। আবার জ্ঞাত সেটিও কিন্তু সেটি আবার ভিন্নভাবে গঠিত হয়েছে, ফলে দেখা যাচ্ছে যে এখানে কৃত প্রত্যয় কিন্তু খুব স্পষ্টভাবে নির্দেশ করছে যে এটি আসলে কৃত প্রত্যয় হচ্ছে। তারপর তব্য প্রত্যয়, এটি খুব ইম্পর্টেন্ট, যে তব্য কিভাবে হলো, যে ক্রি, ক্রি যোগ তব্য, তাহলে এটি হচ্ছে কর, কর্তব্য। এখন প্রশ্ন হচ্ছে কর্তব্য কিভাবে গঠিত হয়, যে আপনারা জানেন যে এটি হচ্ছে গুণ, এটি হচ্ছে গুণ, এটি হচ্ছে বৃদ্ধি, এবং ক্রিয়ামূলে যদি কি থাকে, যে এখানে প্রকৃতির মধ্যে যদি রি থাকে, রি থাকলে তাহলে এখানে অর হয় গুণের ক্ষেত্রে, আর বৃদ্ধির ক্ষেত্রে আর হয়। তাহলে এখানে দেখুন কি পাচ্ছি, ক হসন্ত যোগ রি, তাহলে রি, রি এর কারণে কি হচ্ছে এখানে অর হচ্ছে, দেখুন এটিকে ভেঙে লিখলে হবে কর তব্য, কর্তব্য, এই অংশটুকু আমরা যদি বিশ্লেষণ করে লিখি এরকম হবো। তাহলে এখানে আমরা যদি আরো ভাঙি
ক হসন্ত যোগ স্বরে অ, তারপর এখানে র হসন্ত, তারপর হচ্ছে তব্য। ফলে এখানে খুব সহজে কিন্তু আমরা অর পেয়ে যাচ্ছি। তাহলে এই যে অর রয়েছে, তাহলে যেখানে উচ্চারণে আমরা যদি কি পেয়ে যাই, কোনো উচ্চারণে যদি আমরা অর পেয়ে যাই, সেখানে আমরা রি আনবো। মানে আমরা পড়ছি নিয়ম ক্রিয়াযুক্তব্য কর্তব্য, কিন্তু আসবে তো এটা। এটা যদি আসে কি করব? তাহলে এই যে এইভাবে আমরা ভেঙে বোঝার চেষ্টা করব। কর তব্য, তাহলে ক থেকে স্বরে ওকে আলাদা করে ফেললাম। তাহলে স্বরে ও আর র হসন্ত মিলে অর। অর কোথায়? এটি হচ্ছে গুণের মধ্যে পড়েছে। অর থাকলে রি হয়, আর থাকলেও রি হয়। তার মানে এখানে গুণ ঘটেছে, গুণ ঘটে কর্তব্য শব্দটি গঠন করেছে। ফলে এটি কিন্তু অবশ্যই কৃত প্রত্যয়ের মধ্যে পড়েছে। তারপর আমরা দেখব যা, দা যুগ তব্য, দাতব্য। তাহলে দা যুগ তব্য, দাতব্য, এটিও কিন্তু কৃত প্রত্যয়। খেয়াল করতে হবে যে কৃত প্রত্যয় এটি কি বোঝাচ্ছে, যে দাতব্য প্রতিষ্ঠান, অনেক সেবামূলক প্রতিষ্ঠান থাকে যারা অপরের জন্য সমাজ সেবামূলক কাজ করে থাকে, সেটি হচ্ছে দাতব্য প্রতিষ্ঠান। এরকম অনেক প্রতিষ্ঠানের পৃথিবীতে আছে। তো দাতব্য যখন গঠিত হচ্ছে, তাহলে দা যুগ তব্য, ক্রি যুগ তব্য, এইভাবে যখন আমরা চিন্তা করছি, দেখুন যে কর্তব্য এখানে কিন্তু আবার গুণ ঘটছে। ফলে অনেক ধরনের শব্দ আসবে যেগুলোতে কখনো গুণ ঘটবে, কখনো বৃদ্ধি ঘটবে। এগুলো যদি আমরা খেয়াল রাখি, তাহলে কিন্তু আমরা যদি বুঝে পড়ি, তাহলে এগুলো খুব একটা আমাদেরকে কঠিন পরিস্থিতিতে ফেলবে না বলে আমরা বিশ্বাস করি। আজকে আমরা যে পর্ব 4 সেটি নিয়ে শেষ করলাম। এরপরে আমরা যে বাকি অংশটুকু আলোচনা করব, 5 থেকে আমরা শুরু করব পর্ব 5-এ। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আশা করি আমাদের সাথে যুক্ত থাকবে। আসসালামু আলাইকুম।